সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্টস পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের আজকের পর্বে। আপনাদের সাথে আছি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন যে অ্যাজমা এবং সিওপিডি হচ্ছে আমাদের শ্বাসতন্ত্রের খুবই গুরুত্বপূর্ণ দুটি রোগের নাম, এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে অ্যাজমা এবং সিওপিডির মধ্যে যে পার্থক্যটা আছে সেটা সাধারণ রোগীরা বুঝতে পারেন না যে তিনি কি আসলে অ্যাজমায় আক্রান্ত নাকি সিওপিডি বা যেটাকে আমরা আসলে বলি যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সেটাতে তিনি আক্রান্ত। তো এই বিষয় দুটো নিয়েই আজকের পর্বে আমরা আলোচনা করব। অ্যাজমা, সিওপিডি বা শ্বাসতন্ত্রের অন্যান্য যেই সাধারণ সমস্যাগুলো আছে সেগুলোর কারণ, লক্ষণ, প্রতিকার বিষয়ে কথা হবে। পাশাপাশি আমরা চিকিৎসা বা ম্যানেজমেন্ট নিয়েও কথা বলবো। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত খ্যাতনামা একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার AKM রফিকুল বারী, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা আজকে চাইলে আমাদেরকে ফোন করতে পারছেন, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে সরাসরি কথা বলতে পারছেন। যে নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে দেখা যাচ্ছে। এছাড়া আমরা ফেসবুকেও লাইভে আছি, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন স্যার? ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি। স্যার, আমরা আজকে অ্যাজমা এবং সিওপিডি নিয়ে কথা বলবো। তো অ্যাজমা শুনলেই আমাদের মাথায় যেটা প্রথমেই আসে যে শ্বাসকষ্ট বা যে কোনো ধরনের শ্বাসকষ্ট, সেটা মৃদু হতে পারে, মৃদু থেকে তীব্র, মাঝারি, যে কোনো আকারেই সেটা হতে পারে। তো আসলে শ্বাসকষ্ট মানেই কি অ্যাজমা? না, শ্বাসকষ্ট আসলে বয়স ভেদে হতে পারে। হ্যাঁ, দেখা যাবে যে সব শ্বাসকষ্টই কিন্তু অ্যাজমা বা সিওপিডিতে এক্সপ্লেন করা যায় না। আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য যদিও প্রধান অর্গান হচ্ছে ফুসফুস, কিন্তু এগুলোর পাশেই দেখবেন হার্ট আছে। হার্টের বিভিন্ন কারণেও কিন্তু আমরা শ্বাসকষ্টে ভুগতে পারি। সেই জন্য এই যখনই শ্বাসকষ্ট নিয়ে আসে তখন আমরা রোগীর হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি, বয়স দেখি, আনুষঙ্গিক জিনিস দেখি। আবার অ্যাজমা ডায়াগনোসিস করতে গেলে তার ফ্যামিলি হিস্ট্রি দেখি, যে সাধারণত অ্যাজমা বংশানুক্রমেও হতে পারে এবং তাদের মধ্যে সুপ্তভাবে থাকে। যখন এনভায়রনমেন্ট পায়, যেটা বলবো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যখন অ্যাজমা হওয়ার পক্ষে যে এনভায়রনমেন্ট সেটা যখন এক্সপোজ হয় তার কাছে, তখন সেইটা শ্বাসকষ্টটা বেড়ে যেতে পারে। সাধারণত ফ্যামিলিতে আমরা পাই, দেখা গেল বাবা মার মধ্যে শ্বাসকষ্ট আছে, অ্যাটলিস্ট অ্যাটোপি মিন দেখা গেল তার অল্পতেই ঠান্ডা লেগে যাচ্ছে, নাক বন্ধ, হাঁচি হচ্ছে, অথবা স্কিনের এক্সিমা থাকে। এগুলো অ্যাসোসিয়েটেড জিনিস থাকলেও তারপরে আমরা দেখলাম যে তার সে হচ্ছে স্মোকিং হিস্ট্রি নাই, অথবা হাইপার টেনশন নাই, আদারওয়াইজ হেলদি, তখন আমরা এই পেশেন্টকে অ্যাজমা হতে পারে বলে চিন্তা করতে পারি। সেই অনুযায়ী আমরা তখন কি করি, কিছু কিছু পরীক্ষা দিই। পরীক্ষার মধ্যে আমরা সিম্পলি একটা সিবিসি করতে পারি, এখানে ইওসিনোফিল কাউন্ট বেশি থাকে অ্যালার্জির জন্য, সেরাম আইজি দিতে পারি যে ওটা অ্যালার্জিক বেশি আছে কিনা, ওটা কিছুটা হেল্প করে আমাদেরকে। এরপর আমরা বুকের একটা এক্স রে করি। সাধারণত অ্যাজমায় এক্স রেতে তেমন পরিবর্তন হয় না, তাহলে আমরা এক্স রে কেন করি? আমরা চিন্তা, এখানে শ্বাসকষ্ট তো আরও অনেক কারণ হতে পারে, কার্ডিয়াক কজ বা নিউমোনিয়া বা অন্য অন্য নিউমোথোরাক্স, ওগুলো আছে কিনা ওটা এক্সক্লুড করার জন্য। তারপরে আমরা করতে পারি হচ্ছে কি, আমরা অ্যাজমা ডেফিনেটিভ ডায়াগনোসিসের জন্য স্পাইরোমেট্রি করি। স্পাইরোমেট্রিটা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। স্পাইরোমেট্রি একটা আমরা নলের মাধ্যমে একটা মেশিনের মধ্যে জোরে ফু দিই এবং জোরে শ্বাসটা ভিতরে নিই। এর মাধ্যমে ওখানে একটা ট্রেসিং আছে এবং ওটা আমার প্রিন্টিং আকারে বের হয়ে আসে যে আমাদের ফুসফুসের ক্যাপাসিটি, মানে বাতাস যাচ্ছে এবং আসতেছে, তাতে বিঘ্নিত হচ্ছে কিনা, আবার আমি কত ফোর্সে দিতে পারছি, এখানে আমরা তখন বুঝতে পারি যে অ্যাজমা আছে কিনা। আচ্ছা স্যার, অ্যাজমার ক্ষেত্রে শ্বাসকষ্টের ধরনটা আসলে কেমন হয়? অ্যাজমায় সাধারণত দেখা যাবে যে একটা পেশেন্ট এপিসোডিক, দ্যাটস মিন একসময় তার শ্বাসকষ্ট হলো, সাধারণত দেখা যাবে যে ওয়েদারের জন্য হচ্ছে, শীতকালে বেশি হচ্ছে এবং সেই শ্বাসকষ্টটা রাত্রে বেশি হচ্ছে। সে আবার বাচ্চাদের ক্ষেত্রে দৌড়াদৌড়ি বা খেলাধুলা করছে, তখন শ্বাসকষ্ট হচ্ছে। আবার দেখা যাচ্ছে অ্যাংজাইটির ফলেও কিন্তু
শ্বাসকষ্ট হতে পারে, আবার কেউ জোরে জোরে হাসছে তাদের শ্বাসকষ্ট হচ্ছে, এটা কিন্তু অ্যাজমা ইন্ডিকেট করে। হ্যাঁ, তাহলে কি হলো, দেখা গেল যে যারা মাঝে মাঝে শ্বাসকষ্ট হয় এবং দেখবেন যে হয়তো অ্যাজমায় বা শ্বাসকষ্টের একটু বেশি হলো 7 দিন ধরে, 7 দিন পরে চিকিৎসা করলো এবং পরবর্তীতে 1 মাস 2 মাস সে ভালো থাকছে বা দীর্ঘদিনই সে ভালো থাকছে, সেটা কিন্তু অন্য অন্য শ্বাসকষ্টে এরকম থাকা সম্ভব না। যেরকম সিওপিডি হলে সেই কষ্টটা দীর্ঘদিন ধরেই থাকবে, মানে একটা ক্রনিক অনসেট, ক্রনিক ভাবে থাকতে থাকবে। অ্যাজমাও একটা ক্রনিক ডিজিজ, কিন্তু এদিক দিয়ে ভালো যে অ্যাজমাকে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারলে অ্যাজমা শ্বাসকষ্টটা দ্রুতই রিলিফ পায়। আমরা তো জানি যে কিছু ট্রিগারিং ফ্যাক্টর থাকে যে অ্যাজমার ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট হয়তো অ্যালার্জিক, কিছু কারো ক্ষেত্রে কিছু ফুড অ্যালার্জি থাকে, কারো কিছু সাবস্টেন্সের প্রতি অ্যালার্জি থাকে। তো সেই পেশেন্টের জন্য আসলে ট্রিগারিং ফ্যাক্টর কোনটা, এটা আপনারা কিভাবে নির্ধারণ করেন? এটা আমরা রোগীদের কাছেই জিজ্ঞাসা করি। যদি সে দীর্ঘদিন ধরেই অ্যাজমাতে ভোগে তাহলে সে বুঝতে পারে যে আমার এই এনভায়রনমেন্ট অথবা এই খাবারের সঙ্গে কোন খাবার খেলে পরে সমস্যা। দেখা গেল যে কারোর গরুর গোস্ত খেলে বা চিংড়ি খেলে, বেগুন খেলে হচ্ছে, আবার কেউ কেউ বলে স্যার আমার তো কোনো খাবারের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমি খাবার না খেলেও যেরকম, খাবার খেলেও সেরকম। তাহলে বোঝা যাবে যে সাধারণত তার হয়তো বা ফুড অ্যালার্জি নাই। সে বলবে হয়তো আমার বাইরে বৃষ্টি হচ্ছে, আমি ঘরের মধ্যে বসে আছি, তবু আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার নাক দিয়ে পানি পড়তেছে, হাঁচি বেড়ে গেছে, অথবা শীতকালে বেশি হচ্ছে, আমার রাত্রে শ্বাসকষ্টটা, বুকের চাপটা একটু বেশি হচ্ছে। এইভাবে তখন আমরা যাদের ফুড অ্যালার্জি নাই তাদেরকে বলি যে ঠিক আছে সব খেতে পারবেন। আর যাদের আমরা একটু আইডিয়া দিই যে এই খাদ্যগুলো হচ্ছে আপনার সমস্যা করতে পারে, ও যদি দেখে যে না আমার এইটাই তো সমস্যা, কেউ বললো যে আমার বেগুন খেলে সমস্যা হচ্ছে, বন্ধ। তো এটা আইডেন্টিফাই করার জন্য কয়েকটা পদ্ধতি আছে। আমরা স্কিন প্রিক টেস্ট করা হয়, অ্যালার্জি টেস্ট প্যানেলগুলো, ওইটা দিয়ে দেখা হয় যে স্কিনে ফোঁটা করে করে দেখে ওখানে অ্যালার্জি কোন সাবজেক্টে আছে সেটা অ্যালার্জেন দেওয়া হয়। যেন বেগুনের অ্যালার্জেন দেওয়া হলো বা অন্যান্য যে গরু মুরগি যা যা আছে এগুলো দেখে দেখা গেল যে সে হাইপার সেনসিটিভ, তখন ওইটা স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করা। আবার অ্যালার্জি প্যানেল যেটা রক্তের মাধ্যমেও ইদানিং করা হয়, তখন ওই রক্তেতেও আইজিই স্পেসিফিক অ্যালার্জেন সেটা আর কি, ওইটাও টেস্ট করা যায়। ওই রক্তের আমাদের স্কিন প্রিক্স ছাড়াও রক্তের মাধ্যমে কোন অ্যালার্জিতে বেশি সমস্যা হয় সেটা ডায়াগনোসিস করতে পারি। আচ্ছা, তো আমরা শিশুদের ক্ষেত্রে আর্লি চাইল্ডহুড অ্যাজমার যে প্রকোপটা সেটা অনেক সময় বেশি দেখি, যে বাচ্চারা যখন 5 বছরের কম থাকে বা 6 বছরের কম থাকে তখন তাদের মধ্যে একটা মানে অ্যাজমার একটা টেন্ডেন্সি থাকে। তো এটা কেন হয়? এই বাচ্চাদের অ্যালার্জির মাধ্যমে যে অ্যাজমা একদম ছোট সময় ডায়াগনোসিস করা একটু সহজ করে বলে দেওয়া যাবে না যে তার অ্যাজমা হয়ে গেছে। অ্যাটলিস্ট 2 বছরের আগে অ্যাজমা ডায়াগনোসিস করা আসলে কঠিন। একটু আগে আমি বললাম অ্যাজমা ডায়াগনোসিসের জন্য একটা ম্যানুভার লাগে যে স্পাইডোমেট্রি, এত ছোট বাচ্চারা পারবে না। তাহলে কি তাদের ডায়াগনোসিস করা যাবে না? হ্যাঁ, কশাসলি, ভেরি কশাসলি। আবারও চলে আসবো এইভাবে যে তাদের ফ্যামিলি হিস্ট্রি দেখতে হবে, পরিবারে কারো আছে কিনা, আবার দেখবো ট্রিগার ফ্যাক্টর, আবারও দেখবো তার খাবারের সঙ্গে বা এনভায়রনমেন্টের সঙ্গে কোনো সমস্যা হচ্ছে কিনা। এগুলো দেখার পরে আমরা ডায়াগনোসিস করব প্রাথমিকভাবে যে হ্যাঁ সে অ্যাজমা বা অ্যাজমা প্রন বেবি। আর বড় হলে হয়তো বা সেরকম অ্যাজমা হয়ে যেতে পারে, কেয়ারফুল থাকতে হবে। আর বাচ্চাদের যেটা হয় সাধারণত যে ভাইরাল ইনফেকশনগুলো, ভাইরাল ইনফেকশন হলেও সেক আসছে, শ্বাসকষ্ট হচ্ছে, ব্রঙ্কিওলাইটিস, সাইটোমেগালো ভাইরাস বা যে ভাইরাসগুলো আছে এগুলো খুব কমন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এগুলো বাচ্চাদের হতে পারে। তখন হচ্ছে ওইটাও অ্যাজমার মতোই ম্যানিফেস্টেশন হতে পারে। এটাকে আমরা অনেক সময় কনফিউজ করি যে এটা কিন্তু দেখা যাবে যে ওর আর বারবার হচ্ছে না। যে পেশেন্টের বারবার হচ্ছে ওয়েদার ট্রিগার ফ্যাক্টরের এক্সপোজার হলে ফ্যামিলি হিস্ট্রি আছে তাদেরকে আমরা তখন আপনারা অ্যাজমা বলে সন্দেহ করতে পারি। আচ্ছা, আবার বাচ্চাদের যদি ছোটকালে কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে তারও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। এটা আবার খেয়াল করা উচিত। একটু খেয়াল করলে দরকার হয় আমরা আর্লি একটা কালার ডপলার ইকো করে ফেললাম, অন্তত কার্ডিয়াক ইভেন্টটা খুব আর্লিয়ার ধরে নিতে পারি।
তাহলে একটা ভালো অবস্থায় থাকতে পারি। মানে এই বাচ্চাগুলো হাই রিস্কে থাকে অ্যাজমা ডেভেলপ করার, নাহলে আমরা মিস করতে পারি আর্লি কার্ডিয়াক প্রবলেমটা। আচ্ছা স্যার, যারা রিস্ক গ্রুপে আছে, যে তাদের ফ্যামিলিতে হয়তো হিস্ট্রি আছে বা তাদের আদার্স যে ফ্যাক্টরগুলো সেগুলো আছে, যদি অ্যাজমা সঠিক সময়ে ডায়াগনোসিস করা না হয় সেক্ষেত্রে কি কি জটিলতা হতে পারে? বাচ্চা বারবার অসুস্থ হবে, তার কি হবে, তার যে বয়সের সাথে সাথে গ্রোথ রিটার্ডেশন হতে পারে। আবার আর্লি রিপিটেডলি অ্যাজমা উইথ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, রিপিটেডলি রেসপিরেটরি ট্র্যাক্ট হলে তখন হচ্ছে আমাদের যে অ্যালভিউলারের মধ্যে ওখানে কি হতে পারে, পার্মানেন্ট একটা ড্যামেজ হয়ে যায় ওখানে। কিছু কিছু সময় স্যাকের মধ্যে সিস্টিক চেঞ্জ আসতে পারে, সেটা হলে ব্রঙ্কিয়েক্টেসিস। ইদানিং এই নিয়ে গবেষণা হচ্ছে যে অ্যাজমা, আর্লি অনসেট অ্যাজমা, রিপিটেড এক্সাজারবেশন, রিপিটেড ইনফেক্টিভ এক্সাজারবেশন লাংসের ক্ষতি করতে করতে ব্রঙ্কিয়েক্টেসিস করতে পারে। ওয়ান অফ দ্য কজ ফর ব্রঙ্কিয়েক্টেসিস ইজ নাও রিকগনাইজড অ্যাজ অ্যাজমা। অ্যাজমাও কিন্তু একটা কাজ বাড়ছে। এই ব্রঙ্কিয়েক্টেসিস একবার হলে পরে যেহেতু পার্মানেন্ট একটা ড্যামেজ, অ্যানাটমিক্যাল ড্যামেজ, এইটার ওষুধ দিয়ে খুব ভালো করা যায় না, মানে সেটা রিভার্স কন্ডিশনে হবে না। সেই জন্যই বাচ্চাদেরকে কেয়ারফুল থাকতে হবে যাতে আমরা প্রথম থেকেই যদি অ্যাজমা থাকে সেটাকে প্রপার চিকিৎসা দেব ডায়াগনোসিসের পরে। এবং একই কথা আসলে বড়দের জন্য প্রযোজ্য, যে তাদের যে অ্যাজমার সঠিক সময় ডায়াগনোসিস করা এবং যে চিকিৎসা ম্যানেজমেন্ট আপনারা দিয়ে থাকেন সেটা নেওয়া গুরুত্বপূর্ণ। আচ্ছা স্যার, আমরা সিওপিডি নিয়ে কথা বলছি, যে আমরা জানি যে সিওপিডি অনেকটা যারা বেশি বয়সে, বিশেষ করে 40+, সেই বয়সী মানুষদের মধ্যে, বিশেষ করে মেল যারা স্মোক করেন তাদের মধ্যে এটার প্রিভ্যালেন্সটা অনেক বেশি হাই। তো বাংলাদেশে এই মুহূর্তে সিওপিডি পেশেন্ট আপনারা কেমন পাচ্ছেন? আমি সেদিন একটা পেপারে দেখলাম আমাদের দেশে প্রিভ্যালেন্স মানে লাখে মানে কতজন বা হাজারে কতজন সাফার করছে, সেখানে দেখলাম আমাদের দেশেও সিওপিডি আসলে এরকম স্টাডি নাই, কিন্তু অনেক বেশি। দীর্ঘদিন আগে আমি যখন এমডি পড়াশোনা করি তখন স্যার টিচাররা, আমিও সেইখানকার একটা ছিলাম, সার্ভে করতাম আমরা, ওখানে দেখা গেছিল যে আমাদের বাংলাদেশে অ্যাজমা প্রায় 5 থেকে 6 ভাগ, মানে 100 জনে 5 থেকে 6 জন সাফার করে। সিওপিডিতে তার চেয়ে বরং একটু বেশি। ইদানিং আমার মনে হয় এটা আরও বেশি হবে সিওপিডি, কারণ স্মোকিংয়ের হার এবং এয়ার পলিউশন, শুধু স্মোকিং না, এয়ার পলিউশন ঢাকা শহরে যেভাবে বাড়ছে তাতে অ্যাজমার প্রকোপটা বেশি হবে। সিওপিডির পেশেন্ট আপনারা এখন অনেক বেশি পাচ্ছেন। আচ্ছা স্যার, আমাদের সাথে ফোনে একজন দর্শক আছেন, ফোন কলটা নিয়ে আসছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সংযোগটি বিচ্ছিন্ন হচ্ছে। দর্শক, আপনি আবার চেষ্টা করুন। স্যার, যে প্রসঙ্গে ছিলাম, তো সিওপিডির কারণ যদি আপনার কাছে জানতে চাই, যে কি কি কারণে সিওপিডি আপনি মেনশন অলরেডি করছেন যে সিওপিডি একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ইরিভার্সিবল ডিজিজ। এটা সাধারণত নক্সাস স্টিমুলাস লাইক স্মোকিং, এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর, এইগুলো পার্টিকেল, এগুলোর জন্যই সাধারণত অ্যাজমা হয়। তাহলে আমরা স্যার স্মোকের কথা যদি বলি, স্মোকলে তাহলে পরে হ্যাঁ স্মোক আছে, রাইট। আবার আমাদের মায়েরা যারা হচ্ছে আগে যেটা হতো যে মাটির চুলায় ধোঁয়া থেকে আসতো, তো এইগুলো তাহলে আমরা সিওপিডি ডায়াগনোসিস সাধারণত 40 বছরের আগে করতে পারবো না। 2 নম্বর, সাধারণত আমাদের দেশে স্মোকিং করে হচ্ছে ছেলেরা, সেই জন্য মেল পেশেন্ট বেশি, ফিমেল যে হবে না তা না, আমাদের দেশেও কিছু কিছু পাওয়া যায়। তারপরে হচ্ছে তার হচ্ছে এক্সপোজার থাকবে এবং তারা সাধারণত কি সিমটম নিয়ে আসবে, কাশি, শ্বাসকষ্ট, দেখা যাবে বুক চাপ দিচ্ছে। এবং কাশিটার হিস্ট্রি কি, মানে দীর্ঘদিন ধরে একটা আনট্রিটেড দেখা যাচ্ছে যে কাশিটা রয়েই যাচ্ছে? এক্স্যাক্টলি, সেই কাশিটা কিছু সারছে না কিছু। এবং এই শ্বাসকষ্টটারও ধরন থাকে। শ্বাসকষ্ট দেখা যাচ্ছে যে যখন রেস্টে থাকে
তেমন শ্বাসকষ্ট আর্লি স্টেজে তেমন শ্বাসকষ্ট হয় না, কিন্তু যখন সে কোনো কিছু করতে যাবে বা সিঁড়ি ভেঙে উপরে উঠবে অথবা ভারী কোনো একটু ওজন নিয়ে কোনো কিছু নিয়ে হাঁটবে তখন তার শ্বাসকষ্টটা বেশি হবে। এবং এই শ্বাসকষ্টটা আস্তে আস্তে ধীরে ধীরে দেখেন মাসের পর মাস যাবে, বছরের পর বছর যাবে, তখন এই শ্বাসকষ্টটা বেশি হতে থাকবে, প্রোগ্রেস হতে থাকবে, সিভিয়ারিটিটা প্রোগ্রেস করবে। এটা হলো সিওপিডি শ্বাসকষ্ট। আচ্ছা স্যার, অ্যাজমা এবং সিওপিডির মধ্যে যদি বলি পার্থক্য কি? অ্যাজমাটা প্রথম যদি আমরা কারণ বলি তাহলে হচ্ছে অ্যাজমা মেইনলি হচ্ছে অ্যালার্জি রিলেটেড, আর ডেফিনেশনের মধ্যেই আসতেছে। এবং এই শ্বাসকষ্টটা রিভার্সেবল, একসময় থাকে একসময় থাকে না। 2 নম্বর আর আপনার সিওপিডিতে দেখা যাচ্ছে যে না, এটা নক্সাস পার্টিকেল দিয়ে, অ্যালার্জি রিলেটেড না। আর হচ্ছে এটা একবার শুরু হলে ক্রনিক পারসিস্টেন্ট, এবং এটা ইরিভার্সেবল। রিভার্সিবিলিটি টেস্টও করা যায় স্পাইরোমেট্রি দিয়ে। আচ্ছা যাক, 2 নম্বর হচ্ছে এটা এজ অফ অনসেট। দেখেন অ্যাজমা যে কোনো বয়সের হতে পারে, 2 বছর বয়সের থেকে শুরু করে দেখা যাচ্ছে ওল্ড এজেও অ্যাজমা অনসেট হতে পারে। আর সিওপিডি সাধারণত আমরা ডিফাইন করে ফেলছি যে 40 বছরের আগে সিওপিডি আমরা ডায়াগনোসিস করব না। তারপরে দেখা যাচ্ছে অ্যাজমার কিছু ট্রিগার ফ্যাক্টর থাকে, আর সিওপিডি ট্রিগার ফ্যাক্টর না, ওখানে আমরা এক্সাজারবেশন কিছু কিছু ফ্যাক্টর থাকে, এক্সাজারবেশন হতে পারে। আর সিওপিডিতে একবার শ্বাসকষ্ট হলে কনস্ট্যান্টলি থাকতেছে, অ্যাজমাতে একবার আসতেছে আর একবার ভালো হচ্ছে। আর এখানে অ্যাজমার হচ্ছে আপনার চিকিৎসারও পার্থক্য আছে, যেরকম ইনফ্লেমেটরি যেহেতু ডিজিজ অ্যাজমা, সেখানে অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে স্টেরয়েড ম্যান্ডেটরি দিতে হবে এবং বঙ্কোডাইলেটর লাগবে। আর সিওপিডিতে আমরা হচ্ছে যেহেতু এখানে নক্সাস পার্টিকেল দিয়ে ইনফ্লামেশন হচ্ছে, সেই জন্য এখানে সাধারণত অ্যান্টি ইনফ্লেমেটরি মানে স্টেরয়েড লাগে না। এখানে আপনার বঙ্কোডাইলেটর, সিঙ্গেল বঙ্কোডাইলেটর অথবা ডুয়েল বঙ্কোডাইলেটর দিয়ে চেষ্টা করা হয়। এখানে যে স্টেরয়েড দেওয়া যাবে না তা না, এখানে সিলেক্ট করে হিস্ট্রি নিয়ে আমরা দেখব যে তার ফ্রিকোয়েন্ট এক্সাজারবেশন হচ্ছে, তখন আমরা স্টেরয়েড দিতে পারবো, কন্ডিশন বুঝে আমরা তখন স্টেরয়েড এটা করতে পারি। আর সিওপিডি দীর্ঘদিন থাকলে পরে শ্বাসকষ্টের জনিত কারণে হার্টের পর চাপ পড়ে, সেটা দেখা যাবে যে রাইট হার্ট। রাইট হার্ট কেন? আমাদের ডান দিকের হার্টের 2 দিক তো, ডান দিকের অক্সিজেন নেওয়ার জন্য আমরা লাংসে দিই, এই লাংসের সঙ্গে ডান হার্টেরই সম্পর্ক আছে, সেই জন্য ডান দিকে প্রেশারটা বেড়ে যায় ডান হার্টের, পালমোনারি হাইপারটেনশন হয়। সেটা আবার একটু লম্বা সময় থাকলে পরে তখন ডান দিকের হার্টটাই ফেইল করে, যেরকম লেফট সাইডের লেফট হার্ট ফেইল করে প্রেশার সিস্টেমিক হাইপারটেনশন থাকলে, সেরকম লাংসের হাইপারটেনশনের জন্য ডান দিকে রাইট হার্ট ফেইলিয়ার হয়, সেটাকে আবার বলা হয় কর পালমোনারি। এটা আবার বেশি খারাপ, যাদের কর পালমোনারি হয় তাদের লাইফ এক্সপেক্টেন্সি আরও কমে যায়। মানে যদি সিওপিডি মানে সঠিক সময় চিকিৎসা না দেয়া, ম্যানেজমেন্টটা যদি না হয়, সেটার একটা মানে কমপ্লিকেশন হতে পারে, এটা কমপ্লিকেশন হতে কর পালমোনারি। আচ্ছা স্যার, এই যে একজন মধ্যবয়সী মানে একজন 40 ঊর্ধ্ব নারী বা পুরুষ সিওপিডিতে আক্রান্ত হচ্ছেন, তো তার ডায়াগনোসিসের জন্য আপনারা সাধারণত কি কি ইনভেস্টিগেশন করে থাকেন? সিওপিডিতে আমরা কি করব যে শ্বাসকষ্ট হচ্ছে তো, তাই না, তার মানে তার হিস্ট্রি নিতে হবে যে প্রেশার আছে কিনা, তার কোমরবিডিটিস কি আছে, ডায়াবেটিস আছে কিনা, যেহেতু 40 বছর হয়ে গেছে তো এগুলো থাকতে পারে, তাই না, এগুলো হিস্ট্রি নিব। কমনলি আমরা যে সিবিসি করলাম, এখানে যদি তার ইনফেকশন থাকে কিছু মার্কার রেজ করবে। আর আমরা সিওপিডিতে চেস্ট এক্সরে করি, চেস্ট এক্সরে করলে পরে দেখা যাবে কিছু চেঞ্জ পাই, যেরকম ইমফাইসেমেটার চেঞ্জ থাকলে পরে যখন লাংসটা হচ্ছে হাইপার ইনফ্লেটেড থাকে, তা ডায়াফ্রামটা নিচে থাকে, লো ফ্ল্যাট ডায়াফ্রাম হয়, তারপরে হচ্ছে হার্টটা টিবিউলার শেপড হয়, এটা চেস্টের যে একটা এক্সরে যে পরীক্ষা এটা করা হয়। আবারও ওইখানে আসবে যে সিওপিডি ডায়াগনোসিস করার জন্যে হিস্ট্রির সঙ্গে স্পাইরোমেট্রি। অ্যাজমার থেকে সিওপিডিতে বলা হচ্ছে স্পাইরোমেট্রি ছাড়া সিওপিডি ডায়াগনোসিস এখনো গোল্ড করতে গেলে পরে স্পাইরোমেট্রি করতে হবে, এবং এখানে ইরিভার্সেবল
হবে। তার মানে আমরা প্রথমে স্পাইরোমেট্রি করলাম নর্মাল পেশেন্টকে, দেন তাকে ব্রঙ্কোডাইলেটর দিলাম সালবিটামল 400 মাইক্রোগ্রাম, মানে 4টা চাপ দেওয়া। তারপরে আবার 15 থেকে 20 মিনিট পরে আবার স্পাইরোমেট্রি করলাম। আমরা ওখানে কয়েকটা পয়েন্ট থাকে, FEV1 FVC, এই দুটো রেশিও দেখি। যদি এই রেশিও 70 নিচে থাকে তাহলে দেখা যাবে যে এটা আমরা মনে করি অবস্ট্রাকটিভ। তার মানে অ্যাজমা COPD কিন্তু দুটোই অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, তাই না? অবস্ট্রাকশন হয় দেখেই আমরা শ্বাসকষ্ট পাই। তাহলে এখানে অবস্ট্রাকশন পেলাম, তখন ওইটারে দেখলাম যে FEV1 আগে কত ছিল এবং আমরা ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরে কত পার্সেন্ট হলো। এইটাতে দেখা গেল যে না, সাফিসিয়েন্টলি ইমপ্রুভ করেনি, তাহলে আমরা COPD-র দিকেই গেল। মানে এটা যেহেতু ইরিভার্সিবল, সেই ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরেও আসলে এখানে চেঞ্জ খুব বেশি আসবে না, কিছুটা হবে, পার্শিয়ালি রিভার্সিবল হতে পারে, আবার ইরিভার্সিবল হতে পারে। এইভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি। আবার এই পেশেন্টটিকে ECG করলে পরেও কিছু চেঞ্জ পাবো। যখনই তার কর পালমোনারি হলো তখন তার ইকো করা লাগবে, তাই না? ইকো করলে পরে তখন আমরা রাইট হার্ট সম্বন্ধে জানতে পারবো কর পালমোনারি কিনা, সেটার জন্য আপনারা কিছু মানে কিছু বেসলাইন করে দেখেন, এটা করে রাখি। খুব বেশি ইনভেস্টিগেশন লাগে না। আবার যখন দেখা যায় কাশির সঙ্গে স্পুটাম পটাশন হচ্ছে, ইনফেক্টিভ এক্সারবেশন, তখন আমরা কাশিকে কালচারে পাঠিয়ে দিই যে কোন অর্গানিজম দিয়ে হচ্ছে, সেই অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিক দিলে তখন তো বেটার হয়। এই যে মানে একজন COPD পেশেন্ট, তার নিশ্চয়ই একটা ফলো আপ চিকিৎসার দরকার আছে, যেহেতু একটা ক্রনিক ডিজিজ, এটাকে একটা কন্ট্রোলে রাখা। যদি পেশেন্ট ফলো আপে না থাকেন বা নিয়মিত যদি আপনাদের পরামর্শে না থাকেন, সেক্ষেত্রে কি জটিলতা হতে পারে? প্রত্যেকটা ডিজিজের যেগুলো ক্রনিক ডিজিজগুলো সবগুলো ফলো আপের জন্য আমরা উৎসাহ দিই। যারাই ফলো আপে থাকে না সেই পেশেন্টগুলো যে কোনো ডিজিজে খারাপ হয়ে যায়। COPD তো মারাত্মক একটা ডিজিজ, এইটা অবশ্যই ফলো আপে থাকতে হবে এবং তাকে ওই ইনহেলার নিতে হবে। প্রথমে বললাম যে ব্রঙ্কোডাইলেটর মধ্যে আমরা হচ্ছে ডুয়েল ব্রঙ্কোডাইলেটর দিই, এখন প্রথমেই ডুয়েল ব্রঙ্কোডাইলেটর দেওয়া হবে এবং এটা দেওয়ার পরে তাকে আমরা সাধারণত বলি যে মান্থলি না হলেও 3 মাস পর পর অন্তত আউটডোর ভিজিট করা উচিত। তারপরে আমরা যদি দেখি যে না, সে ফ্রিকোয়েন্টলি আসতেছে, দেখা গেল মাসে মাসে তার আসতে হচ্ছে, তার মানে এক্সাজারবেশনটা একটু ফ্রিকোয়েন্ট হয়ে যাচ্ছে, তখন তার সাথে আমরা এই ইনহেলারের সঙ্গে কি করি, স্টেরয়েডটা দিয়ে দিই। স্টেরয়েড দিলে অনেক সময় দেখা যায় যে তার ওই ফ্রিকোয়েন্সিটা কমে গেল। আরও ফলো আপ করা উচিত, যে এসে বলতেছে যে স্যার আমার পায়ে পানি চলে আসতেছে, তার হার্টের সমস্যা, মানে হার্ট ফেল করছে, তখন আমরা ইকো করে দেখলাম, সেই অনুযায়ী তাকে চিকিৎসা দিতে হবে। অ্যাজমা এবং COPD-র ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছিলেন এবং আমরা জানি যে ইনহেলারের ব্যবহার নিয়ে আপনারা সাধারণত পেশেন্টদেরকে এডুকেট করে থাকেন যে ইনহেলার আসলে কিভাবে একদম সঠিক উপায়ে ব্যবহার করতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অজ্ঞতাবশত পেশেন্ট আসলে ইনহেলার সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না এবং যে মানে অপটিমাল এফিসিয়েন্সি সেটা কিন্তু পাচ্ছেন না। তো এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, ইনহেলারটা আসলে ব্যবহারটা সারা পৃথিবীতেই বলে যে মেজরিটি পেশেন্টই ইনহেলার সঠিকভাবে নিতে পারে না। আমাদের দেশে সেই সংখ্যাটা বোধহয় একটু বেশি। এটার আসলে আমাদের ডাক্তারদের একটু সময় দিয়ে যদি রোগীদের বুঝাই দেয়, অথবা এটা বোঝানোর জন্য যদি একটা করে সেশন রাখে, তাহলে আমার মনে হয় ভালো হয়। যেরকম আমরা ইনহেলার নেওয়ার পদ্ধতি, আমি সাধারণত বলি যে ইনহেলারটা সরাসরি না নিয়ে একটা স্পেসারের মাধ্যমে নিতে হবে। এটা আমি বলি না, এটা স্টাডি করে দেখা গেছে ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেড এবং সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভড, সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভ যে এটা নিতে হবে। আমরা কি করে পরে প্রথমে ইনহেলারটা 10টা ঝাঁকি দিলাম, ঝাঁকি দেওয়ার পরে স্পেসারের 2টা মুখ থাকে, একদিকে ইনহেলার ঢুকবে আর একদিক দিয়ে আমরা মুখের মধ্যে দেব। এখানে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। বসার এই বুকটা টান করে মাথাটা একটু পিছনের দিকে, যাতে এয়ারওয়েটা একটু স্ট্রেট থাকে। তারপরে আমরা তো ওটা রেডি করে রাখছি, মুখের মধ্যে দিয়ে একটা চাপ দেবো। একটা চাপ দিলে আমার স্পেসারের মধ্যে যে গ্যাসটা আসলো সেটা আমি লম্বা করে টান দেব।
হঠাৎ করে জোরে না, আমরা স্লো অ্যান্ড স্টিডি একটা টান দেবো যাতে এটা ল্যামিনার ফ্লো হয়। হঠাৎ করে আমরা যদি বেশি জোরে টান দিই তাহলে কী হবে, এটা টার্বুলেন্ট ফ্লো হবে, তাহলে আমার শ্বাসনালীর মধ্যে এদিক ওদিক চলে যাবে। আমার টার্গেট হচ্ছে অ্যালভিওলার পর্যন্ত যেতে হবে। অ্যালভিওলাই কিন্তু এত উপরে বা থাকে না, অথবা এয়ারওয়ের একদম টার্মিনাল স্টেজে, ওইখানে যেতে হলে কি করতে হবে, লম্বা করে টেনে নিয়ে ধরে রাখতে হবে যতক্ষণ আমি পারি আর কি। সেভাবে নিয়ে 10 সেকেন্ড আমরা ধরে রাখবো, 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে আমি ওই স্পেসারের মধ্যেই ফেলে দেবো। আবার ওইভাবে আমরা টেনে নেব, নিয়ে 10 সেকেন্ড রাখবো, আবার ওর মধ্যে ফেলে, মানে স্পেসারের মধ্যেই ফেলে দিলাম। এইভাবে আমরা 6 বার নেব। একটা চাপ দেওয়ার পরে 6 বার বুকের মধ্যে নিলাম এবং ওই স্পেসারের মধ্যেই ফেলে দিলাম। আমি কিন্তু স্পেসারটা এর মধ্যে মুখ থেকে বের করিনি, মুখের মধ্যেই আছে। এই আমরা একটা চাপ দিয়ে 6 বার নিলাম। দ্বিতীয়বার ওই অবস্থাতে আরেকটা চাপ দিয়ে আবার 6 বার নিব এবং ছাড়বো। প্রত্যেকবারই 10 সেকেন্ড করে আমরা বুকের মধ্যে ধরে রাখার চেষ্টা করব। যদি দেখা যায় তার শ্বাসকষ্ট বেশি, 10 সেকেন্ড পারে না, ওকে 10 সেকেন্ড না হলো 6 বার গোনেন, 1 2 3 4 করে 6 গোনেন, 4 গোনেন, মানে কিছুক্ষণ জানে, মানে at least এই কিছুক্ষণ যেন কাজ করে। হ্যাঁ, এরকম করা যাবে না, তাহলে পরে কাজ হবে না। মানে ইনহেলার ব্যবহার না করার কারণে কিন্তু অনেক পেশেন্ট দীর্ঘদিন ধরে হয়তো চিকিৎসা নিচ্ছেন কিন্তু তারা কাজ হচ্ছে না। এটা কি লাভটা কি, যে এটা আমরা যদি সরাসরি দিই তাহলে কি হবে, আমাদের মুখের মধ্যে লালা যেগুলো আছে না, ওর মধ্যেই বেশিরভাগ ওষুধটা ডিগ্রেড হয়ে যাবে বা সেটা আসলে থেকে যাবে এবং মুখের মধ্যে ডিস্ট্রেস হবে, খাবার রুচি চলে যায়, অনেকের আবার ফাঙ্গাল ইনফেকশন হয়। এই দেখেন কয়েকটা জিনিস হলো। আর সরাসরি লাংসের যে ডিপোজিট, সেটা ওরা প্রমাণ করে দিছে যে স্পেসার দিয়ে দিলে পরে অনেক বেশি হয়। সেই জন্য ইনহেলারটা স্পেসার দিয়ে নেওয়াই, মানে এই জন্য আসলে পেশেন্টদেরকে কাউন্সেলিং এর মাধ্যমে আপনাদের বোঝানো লাগবে, বুঝিয়ে বলা। আরো একটা ব্যাপার একটু হাতে কলমে ডেমনস্ট্রেট করে দেখিয়ে দেয়া। আরো একটা ব্যাপার, যদি আপনি ইনহেলারটা নেবেন সরাসরি নেওয়ার পদ্ধতিও কিন্তু সঠিকভাবে বলতে হবে। যেমন আমি 10টা ঝাঁকি দিলাম, বুকটা সোজা, সরাসরি নেওয়ার পদ্ধতি বলতেছি, বুকটা সোজা করে ঘাটটা পিছনে দিয়ে আমি নিঃশ্বাসটাকে ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি এটা শ্বাস কিন্তু চাপ দেওয়ার আগেই শ্বাস নিতে হবে, খুবই টাফ ব্যাপার। কেন শ্বাস নিতে, আমার নেগেটিভ প্রেশার বুকের মধ্যে, মুখের মধ্যে সৃষ্টি করতে হবে, যাতে আমি চাপ দিলে ওইটা সরাসরি চলে যায়। আমি চাপ দেওয়ার পরে যদি শুরু করি টানটা, তাহলে চাপ, যে মেডিসিনটা বের হলো আমার মুখে লেগে গেল, ভিতরে গেল কম। সেই জন্যে চাপ দেওয়ার আগেই টান দিতে, এরকম। এটা এই যে কোঅর্ডিনেশনটা বেশিরভাগ পেশেন্টই পারবে না, আমার জন্যও তো কষ্টকর হয়ে যাচ্ছে। এটা প্র্যাকটিসের একটা ব্যাপার আছে। সেই জন্যই বলা হয় যে দেখেন কোঅর্ডিনেশন কত বড় ইম্পর্টেন্ট। আর আমি এটা নিলে পরে কিন্তু ওই স্পেশাল দিয়ে নিলে ওইটা খুব বেশি কোঅর্ডিনেশনের প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, আমরা একটু প্রিভেনশন নিয়ে কথা বলবো এবং ভ্যাকসিনের ব্যবহার নিয়ে কথা হচ্ছে অনেক ধরনের। আমাদের হাতে সময় স্যার কম, আমরা একটু ভ্যাকসিন সম্পর্কে জানতে চাই। আমি যে অ্যাজমা বা সিওপিডি পেশেন্টকে আমরা 3 ধরনের ভ্যাকসিন দিই। একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন, সেটা প্রতি বছরে দিতে হবে একটা, এটা ফ্লু শট বলে বিদেশে, বাইরের দেশে কিন্তু ফ্লু শট খুবই জনপ্রিয়, সবাই দিয়েই দেয় সরকার। আমাদের দেশেও আমরা পালমোনোলজিস্ট এখন আরো বিভিন্ন স্পেশালিটিতে ইএনটি এবং কার্ডিওলজিস্টরাও এখন ভ্যাকসিন দিচ্ছে। এবং এটা যদি আমরা ইনফ্লুয়েঞ্জা কী করে, ইনফ্লুয়েঞ্জা তো লাংসেরই ক্ষতি করে, তাই না? এটা একটা ট্রিগার ফ্যাক্টর অ্যাজমা এবং সিওপিডির জন্য। তাহলে আমরা যদি ওইটা একটা ভ্যাকসিন দিই প্রতি বছরে, তাহলে পরে অন্তত ইনফ্লুয়েঞ্জার জন্য যে একটা ট্রিগার ফ্যাক্টরকে আমরা প্রিভেন্ট করতে পারলাম, এটা বেশ বড় পাওয়া। 2 নম্বর হচ্ছে আমরা দিয়ে হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়ার আবার 2 ধরনের ভ্যাকসিন আছে। নিউমোনিয়া হচ্ছে পিভিসি বলা, নিউমোকক্কাল কনজুগেট, পিসিভি কনজুগেটেড ভ্যাকসিন। কনজুগেটেড ভ্যাকসিন প্রথমে দেব, সেটা হচ্ছে জীবনে একবার। আমাদের দেশে 2টা কোম্পানির পাওয়া যায়। আমরা সেটা যদি জীবনে একবার দিই, তার 2 থেকে 12 মাস পরে আবার আরেকটা ভ্যাকসিন দেব, সেটা পলিস্যাকারাইড ভ্যাকসিন, এটা নিউমোনিয়ারি ভ্যাকসিন। আমাদের দেশের 2টা কোম্পানির এটা পাওয়া যায়, সেটা আবার 5 বছর পর পর দেবো। তাহলে আমরা 3 ধরনের ভ্যাকসিন দিলাম, তাই না? একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জার জন্য ভ্যাকসিন, যেটা প্রতি বছর দিব, আর একটা দিচ্ছি নিউমোনিয়ার জন্য ভ্যাকসিন,
যেটা প্রথমে দেওয়া উচিত হচ্ছে জীবনে একবার, যেটা ওয়ান্স ইন এ লাইফ, সেটা দেওয়ার 2 মাস আমাদের হাতে সময় 1 বছর একদমই পর থেকে আমরা প্রতি 5 বছর পর পর ভ্যাকসিনটা দেব। এটা যদি ফলো করা যায় তাহলে দেখা যাবে নিউমোকক্কাস দিয়ে যেটা নিউমোনিয়া হয়, যেটা মেজর অর্গানিজম ফর নিউমোনিয়া, সেখান থেকে রিলিফ পাওয়া যায়। এই ভ্যাকসিন তো মানে শিশু থেকে বৃদ্ধ যে কেউ নিতে পারে? হ্যাঁ, এই যে ওয়ান্স ইন এ লাইফটা হচ্ছে আমরা 2 বছরের বাচ্চার থেকে তার উপর ঊর্ধ্বের বাচ্চাদের দিতে পারি। আর ইনফ্লুয়েঞ্জা আরও আগের থেকে দেওয়া যায়, ছোট বাচ্চাদের 6 মাস থেকে দেওয়া যায়। এবং এটা আমাদের একসময় বোধহয় ইমিউনাইজেশন গভর্নমেন্ট লেভেল থেকেই ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া ভ্যাকসিন দেওয়া হচ্ছিল, এখন আছে কিনা আমি ঠিক জানি না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ পিউলি মেডিকেল 24 এর জন্য এবং আমার দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্তই। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।